শুভেচ্ছা সবাইকে। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। ধরুন আপনি একজন ক্রিকেট ফ্যান, কিন্তু আপনার বাসায় কোনো টিভি নেই। মোবাইলে খেলা দেখতে আপনার একটু অসুবিধা হয়, তাই আপনি আপনার ওয়াইফের সাথে বাসায় বসে সামনাসামনি একটি টিভি কেনার ব্যাপারে কথা বলছেন। কথা শেষ করার কিছুক্ষণ পর স্মার্টফোন হাতে নিয়ে যে অ্যাডটা দেখলেন সেটি হলো 32 ইঞ্চি স্মার্ট টিভি। ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক, তাই না? এমন ঘটনা কিন্তু অহরহ ঘটছে আমাদের সাথে। আসলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত স্পেসে আড়ি পাতা হচ্ছে। শুধু কি তাই, আপনার তথ্যকে কাজে লাগিয়ে সেটা আবার ব্যবহার করা হচ্ছে আপনারই উপর। ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপস তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে, এমন নানা সংবাদ ও গুঞ্জন প্রায় টিভি, পত্রিকা ও ইন্টারনেটে দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপসের তথ্য হাতিয়ে নেওয়ার টেকনিক, সেই সাথে জানব কিভাবে নিজের ব্যক্তিগত ডেটা নিরাপদ রাখা যায় সেটা সম্পর্কে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সেই সব কৌশল। ঠিক এই মুহূর্তে বিশ্বের প্রতিটি মানুষের দৈনিক গড় স্ক্রিন টাইম প্রায় 7 ঘন্টা। ভাবা যায়, দিনের প্রায় 3 ভাগের 1 ভাগ কেটে যাচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে। জেনজিদের ক্ষেত্রে এই সময়টা আরেকটু বেশি, 9 ঘন্টার কাছাকাছি। মানে কেবলমাত্র ঘুমটুকু বাদ দিলে বাকি সময়ের প্রায় অর্ধেকটাই মোবাইল কিংবা ল্যাপটপ স্ক্রিনে দিয়ে দিচ্ছে তারা, যার বেশিরভাগই আবার সোশ্যাল মিডিয়াতে ঢু মেরে। হাতে হাতে স্মার্টফোন আর দ্রুতগতির ইন্টারনেট পেয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে রকেটের গতিতে। সমানতালে বেড়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টদের আয়ও। সে কারণে বিশ্বের বিলিয়নিয়ার লিস্টের শুরুতেই দেখা যায় ফেসবুক, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাটের মতো টেক জায়ান্ট সিওদের নাম। ইউজারদের ফ্রিতে অ্যাপস ব্যবহার করতে দেওয়া এসব প্রতিষ্ঠান কিভাবে এত টাকার মালিক হয়ে গেল? কখনো কি সেই প্রশ্ন জেগেছে আপনার মনে? 90 দশকের একটি জনপ্রিয় প্রবাদ মনে পড়ে গেল, হোয়েন দ্য প্রোডাক্ট ইজ ফ্রি, ইউ আর দ্য প্রোডাক্ট। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ঠিক যেন তারই বাস্তব উদাহরণ। সোশ্যাল মিডিয়া সাইটগুলোর বিজনেস মডেল নির্ভর করে তাদের অ্যাডসের উপর, আর তাদের এই অ্যাডস রানিং মডেলটাও বর্তমানে খুবই শক্তিশালী। যখন কেউ সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট খোলে তখন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস তাকে এগ্রি করতে হয়। এই এগ্রি করার মাধ্যমে একজন ইউজার মূলত তার ডেটা সংগ্রহ করার সকল অনুমতি সোশ্যাল মিডিয়া অ্যাপসকে দিয়ে দেয়। এসব টার্মস অ্যান্ড কন্ডিশন এতটাই বড় আর কঠিন ভাষায় লেখা থাকে যে সেগুলো প্রায় কেউই পড়ে দেখে না। আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় ফেসবুক বা গুগলের মতো সোশ্যাল অ্যাপসের কাছে আপনার কি কি তথ্য আছে, আপনি হয়তো বলবেন মোবাইল নাম্বার, ইমেইল আইডি আর সর্বোচ্চ লোকেশন। তবে আমি যদি আপনাকে বলি ফেসবুক, টিকটক কিংবা গুগল হয়তো জানে আপনি গতকাল একটি নির্দিষ্ট সময় কোথায় গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন, কার সাথে ফোনে কথা বলেছেন, আপনার সর্বশেষ ব্রাউজিং হিস্টোরি, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, ফোন নাম্বার, আপনি লাস্ট অনলাইনে কোন প্রোডাক্টটি অর্ডার করেছেন, ইত্যাদি ইত্যাদি, যার লিস্ট হয়তো শেষ হবে না। আপনি ফেসবুকে কোন ধরনের পোস্টে লাইক দেন, কোন ভিডিও দেখেন, কোন সেলিব্রিটিকে ফলো করেন, কেমন পোস্ট শেয়ার করেন, দিনের কোন সময়ে অ্যাক্টিভ থাকেন এবং থাকেন না, সেগুলো সব মূলত একটি ট্র্যাকারের মতো কাজ করে। সেটা হয়তো আপনার সঙ্গীও জানে না। এসব ডেটা ব্যবহার করে আপনার একটি ভার্চুয়াল প্রোফাইল তৈরি করা হয়। এটি মূলত আপনাকে পার্সোনালাইজ অ্যাড দেখানোর জন্য ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়া কোম্পানি যেহেতু জানে আপনি ঠিক কী কী পছন্দ করেন, সেহেতু তারা ওই অ্যাডগুলোই দেখাবে। এতে করে কোনো না কোনো এক সময় আপনি বিজ্ঞাপন দেখে পণ্য কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাপস তাদের ইউজারদের ডেটা মোটা অঙ্কের বিনিময়ে অন্যান্য থার্ড পার্টি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে থাকে। এসব কোম্পানি আবার সেগুলো তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় আপনি হয়তো একটি পপ আপ বাটন দেখে থাকবেন, অ্যাকসেপ্ট অল কুকিজ। যতক্ষণ এই কুকিজ অ্যাকসেপ্ট না করা হয় ততক্ষণ কিছু ওয়েবসাইট আপনাকে তাদের সাইট ব্যবহার করতে দেয় না। এই কুকিজ মূলত আপনার ব্রাউজিং হিস্টোরিকে সেভ করে এবং সেখান থেকে আপনার
ডেটা কালেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এ তো গেল কেবল সোশ্যাল মিডিয়ার অ্যাডস এর মডেলের ব্যাপার। আপনি হয়তো এখন ভাবতে পারেন, যেহেতু আমার ডেটা কেবল অ্যাডস দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে চিন্তার কি? কিন্তু আপনার ডেটার ব্যবহার শুধুমাত্র অ্যাডস পর্যন্তই সীমাবদ্ধ নয়। এর গণ্ডি ইতিমধ্যেই পার হয়ে গেছে আরও অনেক অনেক দূর। সোশ্যাল মিডিয়া অ্যাপসের কাছে থাকা মিলিয়ন মিলিয়ন ইউজারের ডেটা যে কোনো মানুষের জন্য একটি বিরাট ঝুঁকির কারণ হতে পারে। অহরহ এসব ডেটা হ্যাকড ও কম্প্রোমাইজড হওয়ার ঘটনা আমাদের সামনে আসে। 2021 সালে ভারতের বিগ বাস্কেট নামের একটি গ্রোসারি ডেলিভারি অ্যাপসের 20 মিলিয়ন ইউজারের ডেটা হ্যাকড হয় এবং পরে হ্যাকাররা সেটি থার্ড পার্টির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আরেকটি অবাক করা ঘটনা বলি। প্যারিসে জুডা নামের এক মেয়ে তার ব্রেকআপের পর ডেটিং অ্যাপ টিন্ডার ব্যবহার করতে শুরু করে। কিছুদিন ব্যবহারের পর জুডার প্রোফাইল রেটিং নিয়ে মনে অসন্তুষ্টি জন্মায়। তার মনে হয় টিন্ডার তার প্রোফাইলের যত্ন নিচ্ছে না। তখন সে টিন্ডার কর্তৃপক্ষের কাছে কয়েক মাসের ডেটা চায়। কিছুদিন পর জুডা একটি 800 পৃষ্ঠার ইমেইল পায়। ইমেইলটি এতটাই তথ্যবহুল ছিল, জুডা নিজেও তার নিজের সম্পর্কে এত কিছু জানত না। 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার 2 বছর পর তার বিরুদ্ধে তথ্য চুরি করে জেতার অভিযোগ তুলেছিল সংবাদ মাধ্যম গার্ডিয়ান ও নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়েছিল, ফেসবুক থেকে প্রায় 50 মিলিয়ন মানুষের তথ্য খানিকটা চুরি করে ট্রাম্পের ক্যাম্পেইন টিমকে দিয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান। এই তথ্যগুলোর সহায়তায় মাইক্রো টার্গেটিং করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। মাইক্রো টার্গেটিং কিভাবে করা হয় এবার সেটা বলছি। এক্ষেত্রে যেসব সেলিব্রিটিদের ফলোয়ার বেশি তাদের টার্গেট করা হয়। সেলিব্রিটিদের ইমেজকে ব্যবহার করে ফলোয়ারদের প্রভাবিত করাই এই মাইক্রো টার্গেটিং। কি বুঝলেন তো? রাজনৈতিক প্রচারণায় ডেটার ব্যবহারের সূত্র। অবশ্য ইউজারদের তথ্য নিরাপদে রাখতে না পারায় 2018 সালে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গকে ভুল স্বীকার করে গুনতে হয়েছিল $825 মিলিয়ন, বাংলা টাকায় যা প্রায় 91,000 কোটি টাকা। তো এত কিছু যখন চারপাশে হচ্ছে, তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন এবং আদৌ কি সম্ভব সেটা? আফসোসের বিষয় হলো, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার ডেটা প্রাইভেসি পুরোপুরি মেইনটেইন করা কোনোভাবেই সম্ভব না। তবে একটু সচেতন থাকলে ডেটা চুরি হওয়ার চান্স অনেকটা কমে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে পার্সোনালাইজ অ্যাড অপশনটি বন্ধ করে দিতে পারেন। তবে ছোটখাটো এসব পদক্ষেপ কখনোই পুরোপুরি আপনার তথ্যের সুরক্ষা দিতে পারবে না। এক্ষেত্রে ডেটা প্রোটেকশন বিষয়ক কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ জরুরি। আজকের ভিডিও এ পর্যন্তই। নিজে এবং নিজের পরিবারের সকলকে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্ক করুন। দেখা হবে আবারও নতুন কোনো তথ্য ভরপুর ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।